কোনো কিছু করার ইচ্ছে ছিল কিন্তু এতবার আপনি ঠকেছেন নানান কারণে প্রতারিত হয়েছেন যে ইচ্ছেটা অনেকটা মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে অনেকটা। ইভেন স্যার ওখানে প্রবাসে আমরা চেষ্টা করছি, যারা হয়তো অনেকে বলে এস্টাবলিশ কোম্পানি বা যারা আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশি ওখানে কোম্পানি আছে এমন কারোর মাধ্যমে আমরা চেষ্টা করছি, কিন্তু একই অবস্থা স্যার। ওখানে হয়তো মূলধন পাইছি কিন্তু ওরা লাভ যে আপনি যে বলেন স্যার ব্যবসাতে আপনার পার্টিসিপেট থাকতে হবে। যদি কোনো ব্যবসা করে কাউকে টাকা দিয়ে বিশেষ করে বসে থাকলে হবে না, ঠিক তাই হয়েছে স্যার। ওরা লাভবান হয়েছে ঠিকই, কিন্তু আমরা কিছু পাইনি। দিন শেষে আমরা শুধু মূলধনটা হয়তো অনেক কষ্ট করে নিয়েছি, কিন্তু লাভের বেলা আমরা কিছু পাই নাই। ইকবাল ভাই, আপনি বিদেশে গেলেন কেন? মানে বাংলাদেশে কবে গেলেন, কত বছর বয়সে গেলেন, বা কোন ইয়ার? আমি স্যার প্রথমে স্যার যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন সবাইকে আমার ও ট্রেডমার্কের পক্ষ থেকে আমার অনেক অনেক ভালোবাসা ও আসসালামু আলাইকুম। এরপর মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। বিশেষ করে স্যার আপনি যে অবস্থানে ছিলেন, করোনা পজিটিভ ছিলেন, আমরা সবাই বিশেষ করে এনআরবি আমরা কাতারের ভিতর অন্যান্য দেশের মতোই আমরা কাতারে বারবার দোয়া তারপরে মিট আপ এবং বিভিন্ন সময় নফল নামাজ রোজা অনেকে যে যা পারছেন স্যার পারছি আমরা করছি। তো আল্লাহ আপনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এরপর স্যার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি স্যার আপনার প্রতি, যে আপনি যদি এই প্ল্যাটফর্মা তৈরি না করতেন তাহলে আজকে আমরা এখানে আসতে পারতাম না। ইউটিউবে লাইভে আসার সেই সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞ স্যার। স্যার যেটা বলছিলেন, আমি আসলে আমরা 5 ভাই ছিলাম, 5 ভাই 1 বোন। তবে আমার 5 ভাই বড় ভাই, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তেছিলাম তখন হঠাৎ আমার বড় ভাই বিদেশে ছিলেন, উনি ওমানে ছিলেন। তো উনি একটা অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তখন আমার অনেকটাই স্যার আমরা ফ্যামিলিগতভাবে সবাই একটা আপসেট, মানে যে অবস্থাটা ছিল তখন আমাদের অবস্থানটা এমন পরিস্থিতি হয়ে দাঁড়াইছিল যে উনি ছিলেন বড়, সবার বড় এবং কর্মক্ষম ছিলেন উনি। আর আমাদের যে আপনার জমি জমা ছিল উনি আমার বাবা দেখাশোনা করতেন, যদিও অনেক লোক রেখে দেখাশোনা করতেন, কিন্তু মূলত যে আমরা 4 ভাই পড়ালেখা করতাম দেশে, উনি বাইরে ছিলেন। তো ওনার আর্নের উপর নির্ভর করে আমাদের পড়ালেখাগুলো চলতো, ক্যাশ পয়সার প্রয়োজন ছিল। তো এক পর্যায়ে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, ভর্তি হব এই পরিস্থিতিতে হঠাৎ বাইরের এই মৃত্যুটা আমাদের সব কিছু এলোমেলো করে দিল। পরে আমি অনেক কষ্টে, আমরা 32 সময় পর্যন্ত পার হয়ে গেছে, শেষ পর্যায়ে আমি অন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হই, ইরেগুলার হিসেবে আমি পরীক্ষাটা দিই। দেওয়ার পরে আমার নিজে অনুভব করি যে আমার পরিবারে তখন আমি বড়, আমাকে কিছু করতে হবে। তো অনেক চেষ্টার পরে আমার মামা ছিল ওখানে, উনি ওখান থেকে একটা ভিসা ব্যবস্থা করলেন। এরপর আমি প্রবাসে চলে যাই। প্রবাসে যাওয়ার পরে উনি হয়তো আমাকে বলছিলেন যে প্রবাসে এখন এই মুহূর্তে কাজের অনেক সমস্যা, এগ্রিমেন্ট ভিসা নেই, পিরি ভিসাতে আসো। যে পিরি ভিসা বলতে আমরা যেটা হয়তো ওখানে বুঝি, পিরি ভিসা বলতে ওখানে কোনো ভিসা নেই স্যার। আমরা অনেকে এখান থেকে চলে যাই, পিরি ভিসা শুনে অনেকে হয়তো খুশি হয়ে চলে যাই, আমরা ওখানে গেলে ভালো কাজ করতে পারবো। আসলে পিরি ভিসা বলতে একটা মৌখিক সম্মতি থাকে কপিলের পক্ষ থেকে, যাতে কাজ করা অন্য জায়গায় কাজ করার একটা অনুমতি থাকে, কিন্তু এটার কোনো বৈধতা নাই স্যার। এটা অ্যাকচুয়ালি ইলিগেল। এটা যে কোনো সময় পুলিশের যদি চেকিংয়ে ধরে তাহলে পাঠিয়ে দেবে। এরপর আমি ওখানে চলে যাওয়ার পরে যেহেতু ফ্রি ভিসা গেছি, কাজের অনেক সমস্যা ছিল। আপনাকে কি কাজের কথা বলে নিয়ে আমি ওই যে ফ্রি ভিসা গেছি, ফ্রি ভিসা তখন এটা স্যার ওরা ভিসা ব্যবসা করে, যেমন আপনাকে ভিসা একটা দিল, লোকটা নিয়ে আসলো, কাজ কি করবে সেটা তোমার ব্যাপার, এইভাবে স্যার। আপনি গিয়ে কি কাজ পেলেন? যাওয়ার পরে আমি স্যার, যেহেতু আমি ভাষা জানি না, একটা নতুন জায়গা, বিভিন্ন সমস্যা, দীর্ঘ প্রায় আমি 4 মাস 17 দিন বেকার ছিলাম। মানে যাওয়ার পরে তখন আপনার বয়স কত? আমার তখন 24 বা 25 এমন কিছু হবে। ওকে। তখন এখানে যাওয়ার পরে এমন সময় টাইম কাটালেন, এমন সময় গেছে স্যার, টাইম কাটাবো হয়তো বাসা থাকতাম, বাইরে যেতাম, কারোর সাথে দেখা করতাম, বিভিন্ন সময় আপনার এমন সময় গেছে স্যার 8 কিলোমিটার 10 কিলোমিটার আমি হাঁটি গেছি আসছি চাকরির জন্য বিভিন্ন জায়গায়।
এই 4 মাস 17 দিন স্যার কি আর বলবো, এমন সময় গেছে আমি একটা চা খাওয়া বা রেস্টুরেন্টে বসে কোনো কিছু খাওয়া এরকম আমার পক্ষে সম্ভব হয় নাই। এবং এই 10 কিলোমিটার হাঁটি আসি এই একটা মাত্র কারণ, পকেটে কোনো পয়সা ছিল না। দীর্ঘ সময় এই 4 মাস 17 দিন পরে আমি অনেক চেষ্টার পরে একটা হাইপার মার্কেটে জব পাই। সেটা হচ্ছে তাও ক্লিনিংয়ের জন্য। ওরা হাইপার মার্কেটে যে এমটি কার্টুনগুলো হয় একটা কর্নারে রাখে, ওখান থেকে আবার আমাকে নিয়ে ডাস্টবিনে পাঠাইতে হতো। সেটা 2 মাস 3 মাস আমি করলাম। করার পরে যেহেতু এই যে বললাম ইলিগেল ফ্রি ভিসার লোকগুলো, ওরা বললো 3 মাস করার পরে বললো যে হ্যাঁ আপনি এই মুহূর্তে চেকিং চলতেছে। ওরা ছিল মালবাড়ি, বললো যে এই মুহূর্তে চেকিং চলতেছে, আপাতত কিছুদিন তুমি ওখানে রেস্ট করো, তারপর আমরা ডাক দেব। তা আমি যে 3 মাস কাজ করছি ওখানে, ওই 3 মাস কাজ করার সময় আমি রিয়েলাইজ করছি স্যার এত কষ্ট করার পরে যেহেতু আমার সমস্যা গেছে, অনেক সমস্যার যেগুলো স্যার মানে আমার একটা শার্টে আমি দীর্ঘদিন ছিলাম ওই সময়ের ভিতরে অনেক সমস্যার ভিতর কাটছে। এই জন্য আমি 3 মাস যখন চাকরি করতেছিলাম তখন মাত্র 14,000 টাকা বেতন, বাংলাদেশের সমপরিমাণ 14,000 টাকা ছিল বেতন। তো এটাতে রুম ভাড়া থাকা সব মিলে আমার 4-5 হাজার টাকা হয়তো থাকতো। তা আমি একটা কম্পিউটার শেখার জন্য একটা ওখানে বাসার ভিতরে কম্পিউটার শেখাতো। তো আমি ওখানে ভর্তি হলাম শেখার জন্য। এর ভিতরে ওখানে শিখতেছি, হঠাৎ চাকরি চলে যাওয়াতে আবার সেটা স্টপ করতে হলো। অন্য জায়গায় আবার চেষ্টা করার পরে একটা দোকানে চাকরি নিলাম। ওখানে একটু বেতন বেশি, 16,000 টাকার মতো ছিল। আবার কিছুদিন শিখলাম। পরবর্তীতে সর্বশেষ আমি এখন যে কোম্পানিতে আছি সেখানে ইন্টারভিউ দিয়েছি স্টোর কিপারের জন্য এবং সিলেক্ট হয়েছি, ওখানে কাজ করতেছি। দীর্ঘদিন ওখানে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ এখন ওখানে কাজ করার পর ভালো আছি। অসাধারণ। তো এই ভালো আছেন, ভালো রোজগার করছেন। আমরা জানি কাতারে পার ক্যাপিটা ইনকাম অনেক হাই, এবং ধরেই নেওয়া যায় আপনারা এখন ভালো বেতন পান। উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা বা স্বপ্ন মাথার মধ্যে কবে ঢুকলো, কিভাবে ঢুকলো? স্যার অ্যাকচুয়ালি ওখানে যাওয়ার পরে বিভিন্ন জনে ব্যবসা করতেছে দেখতেছি, বিভিন্ন জনে নিজের ভিতর প্রবল ইচ্ছা ছিল কিছু করার জন্য। কিন্তু যেহেতু আমরা প্রবাসে যারা আছি আমাদের সবসময় চিন্তা করতে হবে ফ্যামিলিকে নিয়ে, এই জন্য চাকরি যে ছেড়ে দিয়ে সাডেনলি কোনো কিছু করব এরকম সাহস করতে পারি নাই। তার জন্য দীর্ঘ সময় ওই চাকরিতে থাকতে হয়েছে। যখন আমি এবং এর ভিতর দিয়ে এই সময়ের মধ্যে অনেকবার চেষ্টাও করেছি, দেশের বিভিন্ন জনের মাধ্যম দিয়ে, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মাধ্যম দিয়ে চেষ্টা করছি অনেকবার। কিন্তু এমনও সময় গেছে কোনো কিছু তো করা দূরে থাক, মূলধন পর্যন্ত পাই নাই যান, এমন হয়েছে। মানে টাকা পয়সা দিয়েছি ওইটাই শেষ হয়ে গেছে। কিরকম হারিয়েছেন যদি বলেন আমাদেরকে, কি কারণে হারিয়েছেন? কি কারণে বিশ্বাস করে দিয়েছি ওদেরকে, বলছি হয়তো মুখে বিশ্বাস করছি। কোনো এই যে এখন আপনি বলেন স্যার কোনো কিছু করতে হলে ডকুমেন্টারি কিছু লাগবে, আমাদের এরকম কোনো কিছু চিন্তা করি নাই। আর তাছাড়া বন্ধু বান্ধব খুব ক্লোজ বন্ধু ছিল, কিংবা আত্মীয় স্বজনের ভিতরে একদম নিয়ারেস্ট আত্মীয় স্বজন ছিল, টাকা দিছি স্যার, পরবর্তীতে দেখা গেছে ওই টাকাটা পর্যন্ত আর পাই নাই। এবং অনেকের কাছে এখনও টাকা পাবো আর টাকা দেওয়ারও কোনো ইয়ে নেই স্যার। তো এই জন্য করার কিছু ইচ্ছা তো সবসময় ছিল যে কোনো কিছু করব। আর যেহেতু ওখানে একটা জটিলতা হচ্ছে, মানে কোনো কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু এতবার আপনি ঠকেছেন নানান কারণে, প্রতারিত হয়েছেন যে ইচ্ছেটা অনেকটা মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে অনেকটা। ইভেন স্যার ওখানে প্রবাসে আমরা চেষ্টা করছি, যারা হয়তো অনেকে বলে এস্টাবলিশ কোম্পানি বা যারা আমরা বাংলাদেশি ওখানে কোম্পানি আছে, এমন কারোর মাধ্যমে আমরা চেষ্টা করছি, কিন্তু একই অবস্থা স্যার। ওখানে হয়তো মূলধন পাইছি, কিন্তু ওরা লাভ যে আপনি যে বলেন স্যার ব্যবসাতে আপনার পার্টিসিপেট থাকতে হবে। যদি কোনো ব্যবসা করে কাউকে টাকা দিয়ে বিশ্বাস করে বসে থাকলে হবে না, ঠিক তাই হয়েছে স্যার। ওরা লাভবান হয়েছে ঠিকই, কিন্তু আমরা কিছু পাইনি। দিন শেষে আমরা শুধু মূলধনটা হয়তো অনেক কষ্ট করে নিয়েছি, কিন্তু লাভের বেলা আমরা কিছু পাইনি। তারপর স্যার যে আমার মূলত ঘুরে দাঁড়ানোটা হচ্ছে এই ফাউন্ডেশনে যুক্ত হওয়াটাই আমার ঘুরে দাঁড়ানো স্যার। আমার আগ থেকে ছিল কিছু করার ইচ্ছা ছিল। একদিন আমাদের বর্তমান কান্ট্রি অ্যাম্বাসেডর আব্দুল মোতালেব আমাদের এলাকারই ছেলে, তো আমার সাথে পরিচয় আগ থেকে ছিল। তখন তো আমাদের অবসর সময় এমন ছিল, ডিউটি করতাম, ডিউটির পরে আসতাম রুমে স্যার, কিছুক্ষণ হয়তো মোবাইল ঘাটাঘাটি করতাম
বা কিছুক্ষণ দেশে কথা বলতাম, পরে নামাজ কালামা পড়ে হয়তো শুয়ে যেতাম, এরকম পরের দিন আবার সেম চলতো আমাদের, এই কন্টিনিউ এভাবেই চলতো। তো ফেসবুক চালাতেছি, একদিন আমাদের যে বর্তমান কান্ট্রি অ্যাম্বাসেডর আব্দুল মোতালেব, উনি যে একটা মিট আপের ইয়েগুলা পিকচারগুলা শেয়ার করলেন, তো সেটা আমি দেখি, তাকে সাথে সাথে ফোন করলাম যে এটা কি, আমি বুঝলাম না। তখন সে আমাকে সব ফাউন্ডেশনের সব কিছু আমাকে বিস্তারিত বললো। তাকে লাইনে রেখে তার সাথে কথা বলতে বলতে তার সহযোগিতা আমি এখানে রেজিস্ট্রেশন করে নিলাম। ওই দিনই রেজিস্ট্রেশন করছি, কারণ আমি চাচ্ছিলাম স্যার এমন কিছু, যেহেতু সে সব A to Z সব কিছু আমাদের ফাউন্ডেশনের সব কিছু বললো, দীর্ঘক্ষণ তার সাথে কথা হলো, তা আমি চাইতেছিলাম এমন কিছু, সেটা আমি পাইলাম। তারপরে আমি ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পরে সবার সাথে কীভাবে আবার দেখা করবো, আমাদের ডিসেম্বরের 13 তারিখে আমাদের একটা মিট আপ ছিল কাতারে। ওই কাতারের প্রথম মিট আপে আমি যাই। তা কাতারের প্রথম মিট আপে যাই, সে আমাদের এলাকার, অথচ আমার সাথে কোনো পরিচয় নেই। আমাদের বর্তমান ট্রেডমার্ক গ্রুপের কো ফাউন্ডার ইঞ্জিনিয়ার ইয়াকুব খন্দকার, যিনি আপনার লাইভে আসছিল কাতার থেকে, ওনার সাথে আমার কোনো আগে পরিচয় ছিল না। ওই দিন প্রথম উনি পরিচয় হলো ওনার সাথে করে আমাকে মিট আপে নিয়ে গেল। মিট আপে যাওয়ার পরে ওখানে তখন আমাদের কান্ট্রি অ্যাম্বাসেডর ছিলেন শওকত ভাই এবং আলামিন ভাই। তারপরে ওই দিন প্রোগ্রামের সঞ্চালনা ছিলেন আমাদের CM হাসান ভাই। তো আমরা যেহেতু নতুন গেলাম, নতুন যাওয়ার পরে আমাদের সাথে যেভাবে ব্যবহার করলো, আন্তরিকতা দেখালো এবং সবাইকে যেভাবে অভ্যর্থনা জানালো, সেটা দেখে আমি অ্যাকচুয়ালি মুগ্ধ হয়ে গেলাম স্যার। পরবর্তীতে আমি ফাউন্ডেশন সম্বন্ধে জানার জন্য আরও আগ্রহ বেড়ে গেল। এইভাবে ফাউন্ডেশনের সময় দিতে লাগলাম, বিভিন্ন সময় পোস্ট পড়তাম, কমেন্টস করতাম যতটুকু সম্ভব। করতে করতে এমন এক পর্যায়ে আসলো, ফাউন্ডেশনের প্রতি আমার ভালোবাসা আরও বহুগুণ বেড়ে গেল। এক পর্যায়ে কন্টিনিউ করতে করতে আমি এত অ্যাক্টিভ ছিলাম স্যার, বা এখনও আছি, যতটুকু সম্ভব আমি চেষ্টা করি, যতদিন আছি ততদিন থাকবো। কিন্তু আমি একটানা এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত টপ 20-তে টানা 9 বার ছিলাম স্যার, যেটা আপনি টপ 20 ক্লাবে স্যার শুনেছেন, এবং ওই দিনে আপনি ঘোষণা দিয়েছেন মডারেটর হিসেবে দায়িত্ব দিয়েছেন স্যার। এবং এর ভিতরে 8 বার SOD হয়েছিলাম। তো ফাউন্ডেশনে যুক্ত হওয়াটাই আমার ঘুরে দাঁড়ানো এই জন্য বললাম, ওইখান থেকে আমি যে এই যে কন্টিনিউয়াস আর অ্যাক্টিভ ছিলাম গ্রুপে, এর মাধ্যম দিয়ে সবার সাথে পরিচিত হতে লাগলাম, আমার নিজের গ্রহণযোগ্যতা অন্যের কাছে বাড়াতে লাগলাম, এবং সবার সাথে একটা সুন্দর সম্পর্ক, নেটওয়ার্কিংটা খুব ভালো হয়েছে, সবার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা যে ট্রেডমার্ক গ্রুপ যে প্রতিষ্ঠা করেছি, তাই ধারাবাহিকতা এই ট্রেডমার্ক, মানে এই ট্রেডমার্কে গ্রুপে যারা আপনারা আছেন, এদেরকে তো আপনারা একে অন্যকে আগে চিনতেন না, কাউকে চিনতাম না স্যার। সো এই প্ল্যাটফর্মের এসে সবার সঙ্গে একটা বন্ধুত্ব হওয়ার পরে সবার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং এমন সময় গেছে আমরা, আমাদের আরেকজন CM হাসান, তো আপনি স্যার সিনিয়র বলার প্রয়োজন বেশি একটা হয় না। CM হাসান ভাইয়ের সাথে আমার অনেকবার, ওনার সাথে ইঞ্জিনিয়ার ইয়াকুব খন্দকার সাহেব, এবং আমাদের আরেকজন আছিল মনিরুল ইসলাম, ওনার একটা মাজরা বলেছে, মাজরা যেগুলো ওইখানে এই ঘাস বিক্রি হয়, উটের ঘাস এবং সবজি করে, তো ওনাদের ওখানে যাওয়ার পরে ওখানে আমরা মাঝে মধ্যে যাইতাম আড্ডা দিতে। যখন আমাদের সাথে সবাই একে অন্যের সাথে সম্পর্ক হলো, আড্ডা দিতে গেলে তখন আমরা এই ব্যবসায়িক কীভাবে কী করা যায় এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতাম। আর আমাদের সাথে, আমরা যেহেতু 6 জন পার্টনার, আমাদের সাথে আরেকজন আছে আবু হানিফ স্যার, তাও এই ফাউন্ডেশনের, এবং আব্দুল আলী ভাই, উনি আমাদের সবার এরকম অ্যাক্টিভিটি এবং সবাই একে অন্যের সাথে এত ভালো সম্পর্ক দেখে উনি আমাদের ট্রেডমার্ক হওয়ার পরে উনি রেজিস্ট্রেশন করে নেন। এর আগে এমনি ফলোয়ার ছিলেন, আমাদের গ্রুপে ফলোয়ার ছিলেন, পরে রেজিস্ট্রেশন করে নেন। তো 1900 আমরা 6 জন ট্রেডমার্ক গ্রুপ প্রতিষ্ঠা করি, কিন্তু কে কাউকে আগে চিনতাম না। এর আগে এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একে অন্যের সাথে পরিচিত হই, এবং এই ফাউন্ডেশনের কারণে আজকে আমরা ট্রেডমার্ক নামক প্রতিষ্ঠান পরিচালনা। কেউ কাউকে আগে যাদেরকে চিনতেন না, সেই মানুষগুলো একত্র হয়ে, আমি শুনলাম প্রায় কোটি টাকা অলরেডি আপনারা ইনভেস্ট করেছেন। জি স্যার। কি প্রোডাক্ট আপনাদের এখানে? মূলত গার্মেন্টস। আমরা 6টা সেক্টরে কাজ করতেছি। আমাদের গার্মেন্টস প্রোডাক্ট আছে, ফুড ডেলিভারি আছে, পেন্টিং আছে, পেন্টিং অ্যান্ড স্টেশনারি আছে, তারপর কনস্ট্রাকশন সাইড আছে, আমাদের ইন ফিউচার আরো কিছু প্ল্যান আছে। আমরা অলমোস্ট এখন 6টা সেক্টরে কাজ করতেছি। ভেরি গুড, ভেরি গুড। আমি আসবো আবার আপনার কাছে। স্যার 1 মিনিট একটা কথা বলি স্যার, যে আমাদের ট্রেডমার্ক গ্রুপ যেটা, এটা নিয়ে একটা স্যার
আপনি যে নামটা দিয়েছিলেন সিএম হাসান ভাইকে, আমরা কাতারের নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম 7টা নাম দেওয়া যায় এবং ওরা ওইখান থেকে একটা বা দুইটা নাম সিলেক্ট করে, কিন্তু আপনার দেওয়া নামটা ছিল 3 নম্বরে, 3 নম্বরে ছিল আমাদের সিরিয়ালে, কিন্তু ওই একটি মাত্র ওরা সিলেক্ট করে দিয়েছে ট্রেডমার্ক গ্রুপ এন্ড সার্ভিসেস, ট্রেডিং এন্ড সার্ভিসেস। জি জি, থ্যাংক ইউ। একদম লাস্ট 1 মিনিটে আপনি যদি কিছু বলতে চান সবার উদ্দেশ্যে বা আপনার মনের কোনো কথা। আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, 16তম ব্যাচের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফাউন্ডেশনে। তো আমি সবার উদ্দেশ্যে এতটুকু বলবো, স্যার আমাদের এই ফাউন্ডেশন থেকে আপনি যেহেতু এই ফাউন্ডেশনটা পুরা বিনামূল্যে শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমরা আপনার ছাত্র সবাই, আমরা এই ফাউন্ডেশন থেকে অনেক, এখানে যদি আমরা লেগে থাকি অনেক কিছু শিখতে পারবো এবং আমাদের বাস্তব জীবনে এটা বাস্তবায়ন করতে পারবো এবং সবাইকে লেগে থাকার জন্য উৎসাহিত করব। আর দ্বিতীয় একটা কথা আমি না বললে নয় স্যার, এই ফাউন্ডেশনে যারা দায়িত্বে আছেন, কোর ভলান্টিয়ার, মডারেটর এবং ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, থানা অ্যাম্বাসেডর, কান্ট্রি অ্যাম্বাসেডর ও কমিউনিটি ভলান্টিয়ার ও আজীবন সদস্য, সবাই যার যার অবস্থান থেকে অনেক কষ্ট করে ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার স্বার্থে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মডারেটর টিম, আমি একজন মডারেটরের দায়িত্বে আছি স্যার, যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে ওনারা দিন রাত একাকার করে নিজেদের সময়টাকে ব্যস্ততার মাঝে নিজের সময়টা এই ফাউন্ডেশনের স্বার্থে ব্যয় করতেছেন। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাকে স্যার আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞ স্যার, আপনি আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। নতুবা আপনি যদি এই প্ল্যাটফর্ম তৈরি না করতেন তাহলে আমরা আজকে এই ইউটিভি লাইভে আসা সম্ভব হতো না। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। উদ্যোক্তা হওয়া তো শিখলেন, আপনি বললেন আপনার জীবনে ঘুরে দাঁড়ানোটাই হচ্ছে এই প্ল্যাটফর্মে যোগদান। আর কি কি পরিবর্তন আপনি নিজের মধ্যে দেখতে পাচ্ছেন? স্যার নিজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে ফাউন্ডেশনে আসার পরে। আমার ব্যক্তিগত জীবনে আমি যে অনেক সময় স্যার, আমি একবার একটা গল্প লিখেছিলাম যে আমার ভিতর অনেক বেশি রাগ কাজ করতো এবং আপনার সেশনগুলো পড়ার পরে আমার রাগটা কন্ট্রোল করতে পেরেছি। এবং সবচেয়ে বড় কথা, এখন আমি এই যে নিজে একজন ভালো মানুষ বুক ফেলে বলতে পারি এবং মানবিক কাজগুলো এখান থেকে শিখতে পারছি। আর স্যার আমাদের যে ট্রেডমার্ক সম্বন্ধে আমি কিছু একটু বলতে চাচ্ছি এই মুহূর্তে স্যার। আমরা ট্রেডমার্ক প্রতিষ্ঠা করি মূলত এই ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে, এবং এই পর্যন্ত আমরা এই ফাউন্ডেশনের যারা কাতারে অবস্থান করতেছে তাদেরকে বিভিন্ন সুযোগ দিয়ে যাচ্ছি। এই পর্যন্ত প্রায় আপনার 20 থেকে 25 জনকে আমরা স্বাবলম্বী করার সুযোগ করে দিয়েছি, যারা কখনো চিন্তাই করে না যে ওখানে কিছু করবে। যেহেতু আমাদের গার্মেন্টস প্রোডাক্টগুলো আমরা অনেককে একদম সামান্য কিছু পুঁজি, অনেককে পুঁজি ছাড়াও আমরা দিচ্ছি। প্রথমে কিছু প্রোডাক্ট নিয়ে সেল করার জন্য যারা চাকরি করে, চাকরির পরে যে সময়টা পায়, সময়টা অনেকে এমনি সময়টা নষ্ট করে, সেই সময়টাকে আমরা চাচ্ছি যে কি যারা ওখানে বিশেষ করে আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন যারা আছেন তাদেরকে আমরা এই সুযোগটা করে দিচ্ছি। এবং ফুড ডেলিভারিতে যারা কাজ করতেছেন, আমরা এমনিতে ডাউন পেমেন্ট সামান্য কিছু ডাউন পেমেন্ট নেই, কিন্তু এই ফাউন্ডেশনে যারা আছেন তাদেরকে আমরা 0 ডাউন পেমেন্টে আমরা বাইক নামাই দিচ্ছি কাজ করার জন্য। আর আমরা যে প্রোডাক্টগুলো গার্মেন্টস প্রোডাক্টগুলো নিচ্ছি, আপনি যে বলছেন স্যার আমরা আমাদের ক্রেতা, আমরাই বিক্রেতা, সেটাকে আমরা ফলো করছি। এবং আমাদের এই ফাউন্ডেশনের 15 থেকে 16 জনের কাছ থেকে এই পর্যন্ত আমরা প্রোডাক্ট নিচ্ছি এবং নিতেছি। বিশেষ করে যে জিনিসগুলো আমরা নিচ্ছি প্রত্যেকটা কনসাইনমেন্টে আমাদের প্রায় 8 থেকে 10 লাখ টাকার গার্মেন্টস প্রোডাক্ট দেশ থেকে যাচ্ছে, এবং পুরোটা আমাদের এই ফাউন্ডেশনের বিভিন্ন সদস্যদের কাছ থেকে নিচ্ছি। আমরা চাচ্ছি যে কি আমরা যেহেতু এই ফাউন্ডেশন থেকে শিক্ষা অর্জন করে আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছি, যাতে আমাদের থেকে অন্যরা লাভবান হয়, এটা আমাদের সবসময় আমরা সবসময় এটাই চিন্তা করি। এবং আমরা যতটুকু পারি সম্ভব আমরা দেখবো যে অন্তত সবাইকে ওখানে স্বাবলম্বী করার জন্য প্রবাসী মাটিতে। আর বিশেষ করে যে গার্মেন্টস প্রোডাক্টগুলো স্যার, ওখানে হিউজ একটা মার্কেট আছে, সেই মার্কেটটা আমরা ধরার চেষ্টা করতেছি। আমরা চাইতেছি দেশের প্রোডাক্টগুলোকে ওখানে একটা ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য এবং ওখানে পরিস্থিতি করার জন্য। অবশ্যই। এবং আমি চাই আমাদের উদ্যোক্তাদের 8 লাখ 10 লাখ না 80 লাখ 1 কোটি টাকার প্রোডাক্ট আপনারা প্রতি মাসে এখান থেকে নিয়ে যান, সেই জায়গাটা তৈরি হোক কাতারে।